নীলগিরির মেঘ, সেন্ট মার্টিনের ঢেউ, ধানমন্ডির কফি শপে ষড়যন্ত্রের গন্ধ। ঢাকার আকাশ সেদিন ঘন মেঘে ঢাকা। বৃষ্টির ফোঁটাগুলো ধানমন্ডির সাত মসজিদ রোডের ব্যস্ত রাস্তায় পড়ে মিলিয়ে যাচ্ছিল। কফি ক্লাউড নামের ক্যাফেটার কাঁচের দেয়ালের ওপারে বসে আরিয়ান বাইরের দিকে তাকিয়েছিল। তার হাতে ধরা কফির কাপটা ঠান্ডা হয়ে গেছে। সে এখানে মেঘার জন্য অপেক্ষা করছে। মেঘা, যার প্রত্নতত্ত্ব নিয়ে আগ্রহ আরিয়ানের থেকেও বেশি। ইউনিভার্সিটির পুরনো বন্ধু, কিন্তু সময়ের স্রোতে যোগাযোগটা প্রায় হারিয়ে গিয়েছিল। আরিয়ান একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট। সম্প্রতি সে এমন একটা গল্পের পিছনে ছুটেছে যা তার রাতের ঘুম কেড়ে নিয়েছে। বান্দরবানের গহীনে এক প্রভাবশালী শিল্পপতি চেয়ারম্যান চৌধুরী আদিবাসীদের জমি দখল করে বিলাসবহুল রিসর্ট বানাচ্ছে। কিন্তু এটা গল্পের উপরই ভাগ মাত্র। আরিয়ান জানতে পেরেছে এই জমির নিচে লুকিয়ে আছে প্রাচীন এক সভ্যতার নিদর্শন, যা চেয়ারম্যান চৌধুরী চুপি সারে বিদেশে পাচার করে দিচ্ছে। দেরি হয়ে গেল। চেনা মিষ্টি গলার স্বরে আরিয়ান চমকে তাকালো। ভেজা চুলে, চোখে কাজল আর গায়ে একটা সাধারণ সালোয়ার কামিজে মেঘাকে দেখে ওর বুকের ভেতরটা ধক করে উঠল। কতদিন পর দেখা। একদমই না, আমি নিজে একটু আগে এসেছি। আরিয়ান হাসার চেষ্টা করল। কফি অর্ডার করার পর মেঘা সরাসরি কাজের কথায় এলো। ফোনে যা বলছিলি, ব্যাপারটা বেশ গুরুতর মনে হচ্ছে। কি পেয়েছিস তুই? আরিয়ান চারপাশে একবার দেখে নিল। তারপর ব্যাগ থেকে সাবধানে একটা ছোট চামড়ার পাউচ বের করল। সেটার ভেতর থেকে বেরিয়ে এলো একটা পুরনো, প্রায় ভঙ্গুর মুরলিপি। তালপাতার উপর খোদাই করা প্রাচীন বাংলা অক্ষর। এটা পেয়েছি থানচির এক পাহাড়ি গ্রাম থেকে। এক বৃদ্ধ কারবারি আমাকে দিয়েছেন। তিনি বলেছেন এটা নাকি এক হারানো রাজ্যের মানচিত্র। চেয়ারম্যান চৌধুরী এই জিনিসটারই খোঁজ করছিল। আমার মনে হচ্ছে এর মধ্যেই পাচারের পথের কোনো সংকেত আছে। তুই কি এটা পড়তে পারবি? মেঘা মুরলিপিটা হাতে নিয়ে গভীর মনোযোগে দেখতে লাগল। ওর চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। অক্ষরগুলো ব্রাহ্মী লিপির পরবর্তী সংস্করণ। সময় লাগবে, কিন্তু চেষ্টা করতে পারি। কিন্তু আরিয়ান, এটা খুব বিপজ্জনক। তুই যাদের বিরুদ্ধে লেগেছিস তারা সাধারণ মানুষ নয়। জানি। আরিয়ানের গলার স্বরটা দৃঢ়। কিন্তু সত্যিটা তো সামনে আনতে হবে। ওদের কথার মাঝেই ক্যাফের বাইরে একটা কালো পাজেরো জিপ এসে থামল। ভেতর থেকে ধূসার সাফারি স্যুট পরা একজন লোক তীক্ষ্ণ চোখে ক্যাফের দিকে তাকালো। আরিয়ানের বুকের ভেতরটা হিম হয়ে গেল। এই লোকটাকে সে আগেও দেখেছে, চেয়ারম্যান চৌধুরীর আশেপাশে। আমাদের উঠতে হবে, এখনই। আরিয়ান মেঘার হাত ধরে বলল। ওরা পিছনের দরজা দিয়ে বেরিয়ে একটা গলিতে ঢুকে পড়ল। বৃষ্টি তখন ঝেঁপে নেমেছে। গলির অন্ধকারে মিশে যেতে যেতে আরিয়ান বুঝতে পারছিল এই গল্পটা এখন আর শুধু তার একার নয়, মেঘাও জড়িয়ে গেছে এর সঙ্গে। আর বিপদটা এখন ঢাকার অলিতে গলিতে তাদের তাড়া করে ফিরছে। পাহাড়ের চূড়ায় পলায়ন। সেদিন রাতেই আরিয়ানের ফ্ল্যাটে হামলা হলো। ওরা ভাগ্যক্রমে সেখানে ছিল না। আরিয়ান মেঘাকে ওর এক বন্ধুর বাসায় রেখে এসেছিল। ফোন পেয়ে বুঝতে পারল ঢাকা আর নিরাপদ নয়, তাদের পালাতে হবে। কিন্তু কোথায়? মুরলিপিটাই পথ দেখালো। মেঘা সারা রাত জেগে কিছুটা পাঠোদ্ধার করে জানালো এতে বান্দরবনের নীলগিরির কাছাকাছি এক গোপন পথের কথা বলা আছে। আরিয়ানের মনে হলো যেখানে সমস্যা শুরু, সেখানেই হয়তো সমাধানের পথ মিলবে। পরদিন ভোরে ছদ্মবেশে ওরা সায়েদাবাদ থেকে বান্দরবানের বাসে উঠল। দীর্ঘ যাত্রাপথে বাইরের দৃশ্যপট বদলে যাচ্ছিল। ঢাকার ঘিঞ্জি দালানকোঠা পেছনে ফেলে বাস ছুটে চলেছিল সবুজ গ্রাম, নদী আর ফসলের মাঠের মধ্যে দিয়ে। পাশাপাশি সিটে বসে মেঘা আরিয়ানের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল। আরিয়ান ওর মুখের দিকে তাকিয়ে ভাবছিল নিজের জেদের জন্য কি ভীষণ বিপদে ফেলে দিয়েছে মেয়েটাকে। একটা অপরাধ বোধ আর অদ্ভুত একটা ভালো লাগা মিলেমিশে যাচ্ছিল। বান্দরবান শহরে পৌঁছে ওর একটা চাঁদের গাড়ি ভাড়া করল। পাহাড়ি আঁকাবাঁকা পথে চাঁদের গাড়ি যখন ছুটে চলছিল, তখন মেঘের দল তাদের ছুঁয়ে যাচ্ছিল। নীলগিরির চূড়ায় পৌঁছে চারপাশের দৃশ্য দেখে মেঘা মুগ্ধ হয়ে গেল। যতদূর চোখ যায়
শুধু মেঘ আর পাহাড়ের স্তর। মনে হচ্ছিল যেন স্বর্গের দরজায় এসে দাঁড়িয়েছে। অসাধারণ, মেঘা ফিসফিস করে বলল। হ্যাঁ, কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে এক বীভৎস লোভের গল্প, আরিয়ান উত্তর দিল। ওরা একটা স্থানীয় পাড়ার ছোট্ট একটা কটেজে আশ্রয় নিল। মুড়োলিপি নিয়ে বসল মেঘা, আরিয়ান পাহারা দিতে লাগল। কয়েক ঘন্টার চেষ্টায় মেঘার মুখ উজ্জ্বল হয়ে উঠল। পেয়েছি, ও উত্তেজিত হয়ে বলল। এটা শুধু মানচিত্র নয় আরিয়ান, এটা একটা ডায়েরির মতো। এখানে লেখা আছে আরাকানের এক রাজা কি করে তার রাজ্যের সম্পদ ব্রং উপজাতির সাহায্যে এক গোপন সুড়ঙ্গ পথে সমুদ্রের দিকে নিয়ে গিয়েছিলেন। সেই সুড়ঙ্গের শেষ প্রান্ত টেকনাফের কোনো এক জায়গায়। আর এখানে একটা প্রতীকের কথা বলা আছে, প্রবালের ওপর খোদাই করা শঙ্খ। আরিয়ান চমকে উঠল। প্রবালের ওপর শঙ্খ? তার মানে সেন্ট মার্টিন? হতে পারে। পাচারের জন্য সেন্ট মার্টিনের চেয়ে ভালো জায়গা আর কি হতে পারে? কিন্তু ওদের আলোচনার মাঝেই কটেজের দরজায় কড়াঘাত হলো। আরিয়ান দরজা খুলতেই দেখল ওদের চাঁদের গাড়ির চালক ভয়ে ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে আছে। ভাই, আপনারা তাড়াতাড়ি পালান, শহরে আপনাদের ছবি দেখিয়ে কারা যেন খোঁজ করছে, ওরা এদিকেই আসছে। সময় ছিল না, ওরা কটেজের পেছন দিক দিয়ে জঙ্গলের গভীরে নেমে গেল। পায়ের নিচে ভেজা পাতা, চারপাশে ঘন জঙ্গল আর পোকামাকড়ের শব্দ। পেছনে ভেসে আসছিল কিছু লোকের গলার আওয়াজ। ওরা বুঝতে পারল চেয়ারম্যান চৌধুরীর জাল শুধু ঢাকাতেই নয়, এই পাহাড়ের চূড়া পর্যন্ত বিস্তৃত। সমুদ্রের গর্জনে নতুন আশা। পাহাড়ে জঙ্গলে পথ দেখিয়ে ওদেরকে নিরাপদে রুমাবাজার পর্যন্ত পৌঁছে দিল এক স্থানীয় যুবক। সেখান থেকে ওরা কোনো মতে কক্সবাজারের পথ ধরল। উদ্দেশ্য টেকনাফ হয়ে সেন্ট মার্টিন পৌঁছানো। কক্সবাজারের লাবণী পয়েন্টে দাঁড়িয়ে আরিয়ান আর মেঘা বিশাল সমুদ্রের দিকে তাকিয়েছিল। সূর্যাস্তের আলোয় সমুদ্রের জল সোনার মতো চমকাচ্ছিল। হাজার হাজার মানুষের ভিড়েও নিজেদের খুব একা মনে হচ্ছিল। এতদিনকার দৌড়ঝাঁপ, ভয় আর উত্তেজনা ওদেরকে খুব কাছাকাছি নিয়ে এসেছিল। আমার জন্য তুই খুব বিপদে পড়ে গেলি মেঘা, আরিয়ান অপরাধবোধে বলল। মেঘা আরিয়ানের হাতটা শক্ত করে ধরল। আমরা একসাথে বিপদে পড়েছি আরিয়ান, আর সত্যি বলতে অনেকদিন পর জীবনটাকে এত জীবন্ত মনে হচ্ছে। প্রত্নতত্ত্বের বইয়ের পাতা থেকে বেরিয়ে এসে সত্যিকারের এক অ্যাডভেঞ্চারের মধ্যে আছি। আরিয়ানের মনে হলো এই মেয়েটার সাহস ওর থেকে অনেক বেশি। সে মেঘার চোখের দিকে তাকালো। সমুদ্রের গর্জন আর হাজারো মানুষের কোলাহলের মাঝেও পৃথিবীটা যেন মুহূর্তের জন্য থেমে গেল। আরিয়ান আলতো করে মেঘার গালে হাত রাখল। এই সব কিছু শেষ হলে, আরিয়ান কথাটা শেষ করতে পারল না। মেঘা হাসল। শেষ হলে আমরা আবার এখানে আসব, কোনো তাড়া ছাড়া, কোনো ভয় ছাড়া। সেই রাতেই ওরা টেকনাফের দিকে রওনা দিল। পরদিন সকালে জাহাজে চড়ে বসল সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। নীল সাগরের বুকে জাহাজ যখন ঢেউ কেটে এগিয়ে চলছিল, তখন ওদের মনে হচ্ছিল যেন ওরা এক নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে। পিছনে ফেলে আসা বিপদগুলো যেন সাগরের নীলে মিলিয়ে যাচ্ছে। কিন্তু ওরা জানতো আসল মারাইটা এখনো বাকি। প্রবাল দ্বীপের শেষ লড়াই। সেন্ট মার্টিন দ্বীপটা যেন ছবির মতো সুন্দর। নারকেল জিঞ্জিরা, ছেঁড়া দ্বীপ, স্বচ্ছ নীল জল আর সারি সারি নারকেল গাছ। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে নিজেদের আসল উদ্দেশ্য ভোলেনি ওরা। মুরলিপির সংকেত অনুযায়ী ওদেরকে এমন একটা জায়গা খুঁজে বের করতে হবে যেখানে প্রবালের ওপর শঙ্খের চিহ্ন আছে। ওরা স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলতে শুরু করল। তৃতীয় দিন একজন বয়স্ক জেলে ওদেরকে ছেঁড়া দ্বীপের দক্ষিণে এক নির্জন জায়গার কথা বলল। ওটাকে স্থানীয়রা শঙ্খ পাহাড় বলে, কারণ ওখানে একটা বিশাল প্রবাল পাথর আছে যার আকৃতি অনেকটাই শঙ্খের মতো। একটা ছোট্ট ডিঙি নৌকা ভাড়া করে ওরা জায়গাটার দিকে রওনা দিল। জায়গাটা সত্যিই নির্জন, টুরিস্টদের আনাগোনা নেই। সেই শঙ্খ আকৃতির প্রবাল পাথরটা খুঁজে পেতে ওদের বেশিক্ষণ সময় লাগলো না। আরিয়ান পাথরের গায়ে হাত বোলাতেই একটা আলগা অংশ খুঁজে পেল। সেটা সরাতেই বেরিয়ে এলো একটা অন্ধকার সুড়ঙ্গের মুখ। পেয়ে গেছি, আরিয়ান ফিসফিস করে বলল। সুড়ঙ্গের ভেতরে ভ্যাপসা গন্ধ। টর্চের আলো ফেলে ওরা সাবধানে এগোতে লাগলো। কিছুটা যাওয়ার পরই একটা বড় গুহার মতো জায়গায় এসে পৌঁছালো। আর যা দেখলো তাতে ওদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। গুহার ভেতরে থরে থরে সাজানো প্রাচীন মূর্তি,
সোনার মুদ্রা আর অমূল্য সব প্রত্নতত্ত্ব। কয়েকটার গায়ে প্যাকিংয়ের চিহ্ন। বোঝা যাচ্ছে এখান থেকেই এগুলো জাহাজে করে পাচার করা হয়। আরিয়ান দ্রুত ক্যামেরা বের করে ছবি তুলতে শুরু করলো। বাহ, আমার অতিথিরা তাহলে ঠিকানায় পৌঁছে গেছে দেখছি। একটা ঠান্ডা পরিচিত কণ্ঠস্বর শুনে ওরা চমকে পেছনে তাকালো। সুড়ঙ্গের মুছে দাঁড়িয়ে আছে চেয়ারম্যান চৌধুরী, তার পাশে সেই ধূসর সাফারি স্যুটের লোকটা আর আরও কয়েকজন সশস্ত্র প্রহরী। তোমরা ভেবেছিল কি আমার চোখে ধুলো দিয়ে এতদূর চলে আসতে পারবে? চেয়ারম্যান চৌধুরী হাসল। মুরলিপিটা একটা ফাঁদ ছিল জার্নালিস্ট সাহেব। আমি চেয়েছিলাম তোমরাই নিজেরা আমাকে এই জায়গাটা খুঁজে দাও। আমার পূর্বপুরুষদের এই গোপন পথটা আমি নিজেই হারিয়ে ফেলেছিলাম। আরিয়ানার মেঘা বুঝতে পারল ওরা খুব খারাপভাবে ফেসে গেছে। পালানোর কোনো পথ নেই। এখন তোমাদের কি করা উচিত? চৌধুরী লোকগুলোর দিকে তাকিয়ে বলল। প্রমাণসহ এদেরকে সাগরে ফেলে দাও। মাছেরাই ওদের শেষকৃত্য করবে। লোকগুলো যখন এগোতে শুরু করল, মেঘা হঠাৎ চিৎকার করে উঠল, আরিয়ান, জোয়ার! আরিয়ান প্রথমে বুঝতে পারেনি, কিন্তু তারপরে খেয়াল করল সুড়ঙ্গের মুখে সমুদ্রের জলের স্তর বাড়ছে। এই সময়টা ভরা কোটালের। কিছুক্ষণের মধ্যেই সুড়ঙ্গের প্রবেশপথ ডুবে যাবে। আরিয়ান এক মুহূর্তও দেরি করল না। সে মেঘার হাত ধরে টান দিয়ে গুহার পেছনের দিকে দৌড় লাগাল। ওদের পেছনে গুলির শব্দ হল, কিন্তু অন্ধকারে সেটা লক্ষ্যভ্রষ্ট হল। ওরা জানত এই সুড়ঙ্গের অন্য কোনো প্রান্ত থাকতেই হবে। ওরা যখন দৌড়াচ্ছে তখন চৌধুরী আর তার লোকেরা জোয়ারের জলে আটকা পড়তে শুরু করেছে। গুহার ভেতরে জল হু হু করে ঢুকছে। আরিয়ান আর মেঘা একটা উঁচু পাথরের ওপর আশ্রয় নিল। ওরা দেখল চেয়ারম্যান চৌধুরীর লোকেরা আতঙ্কে ছোটাছুটি করছে। ঠিক সেই মুহূর্তে সুড়ঙ্গের অন্য প্রান্ত থেকে উজ্জ্বল আলো এসে পড়ল। একদল লোক টর্চ হাতে এগিয়ে আসছে, বাংলাদেশ কোস্টগার্ডের পোশাক পরা। চেয়ারম্যান চৌধুরী হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আরিয়ান হাসল। আপনি ভেবেছিলেন আমি একা এসেছি চৌধুরী? বান্দরবন থেকে পালানোর সময় আমি আমার এডিটরের কাছে সব তথ্য আর আপনার ছবি পাঠিয়ে দিয়েছিলাম। তিনি কোস্টগার্ডকে অ্যালার্ট করে দেন। কয়েক সপ্তাহ পর চেয়ারম্যান চৌধুরী এবং তার সঙ্গীরা এখন জেলে। দেশের সবগুলো খবরের কাগজে আরিয়ান আর মেঘার সাহসিকতার গল্প। বান্দরবনের সেই গোপন গুহা এখন সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে। আর আরিয়ান আর মেঘা, ওরা আবার সেন্ট মার্টিনের সেই সৈকতে দাঁড়িয়ে আছে। এবার আর কোনো ভয় নেই, কোনো তাড়া নেই। সূর্যাস্তের আলো ওদের মুখে এসে পড়েছে। মেঘা ওর মাথাটা আরিয়ানের কাঁধে রেখেছে। আমাদের অ্যাডভেঞ্চারটা তাহলে শেষ হল? মেঘা শান্ত গলায় বলল। আরিয়ান মেঘার দিকে তাকিয়ে হাসল। কে বলল শেষ? আমার তো মনে হচ্ছে আসল অ্যাডভেঞ্চারটা দপেরও শুরু হল। সমুদ্রের ঢেউগুলো ওদের পায়ে এসে আছড়ে পড়ছিল, যেন এক নতুন আর রোমাঞ্চকর ভবিষ্যতের গল্প শোনাতে। নীলগিরির মেঘ আর সেন্ট মার্টিনের ঢেউ সাক্ষী হয়ে রইল তাদের ভালোবাসা আর সাহসিকতার এই অমর গল্প।